আজ আপনাদের এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যিনি পেশায় সরকারি কর্মচারী কিন্তু নেশায় শিল্পী। শিল্প সাধনায় যার একমাত্র উদ্দেশ্য নয়, এই শিল্প শিখে বেশ কিছু ছেলেমেয়েদের স্বনির্ভর হতে সাহায্য করা এবং মাসে শেষে তাদের হাতে কিছু পারিশ্রমিক তুলে দেওয়া। ওই পারিশ্রমিক তাদের সংসারে হাসির জোয়ার আনতে না পারুক, হাসির কণাটুকু যেন থাকে, এটাই তার আশা। কথায় কথায় আমরা জেনে নেব কি সে শিল্প সৃষ্টি। আসুন আলাপ করা যাক তাপস পালের সঙ্গে। তাপস বাবু, শিল্পী হিসেবে আপনি কোন কোন মাধ্যমকে বেছে নিয়েছেন? শিল্প সম্পর্কিত যে কোনো মাধ্যম আমার ভালো লাগে। এখানে 4 ধরনের কাজ আছে, যেমন ধরুন এই নারকেল মালার কাজ, খড়ের কাজ, বাঁশের কাজ এবং জ্যাকার্ড ডিজাইন বা শাড়ির নকশা। এই ধরনের কাজে আপনি কেন আগ্রহী হলেন? ছোট থেকে আমি ছবি আঁকতাম। আমি মূলত গ্রামের ছেলে এবং গ্রামীণ মানুষ। গ্রামীণ শিল্প সম্পর্কে সুযোগ বলুন আর পরিধি বলুন কম, সেজন্য আমাকে প্রায় কলকাতায় আসতে হতো বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখতে। এভাবেই আমি একবার হস্তশিল্প মেলায় যাই এবং সেখানে বিভিন্ন ধরনের হাতের কাজ দেখি এবং বিভিন্ন শিল্পীর সাথে পরিচিত হই। তো সেখান থেকে আমার মাথায় আসে যে বাংলা আমি বহু দেখেছি যে আমরা আজও ছেলে দিই, তার দিয়ে সুন্দর শিল্পকর্ম সৃষ্টি হতে পারে এবং এই শিল্পকর্মের মাধ্যমে বেকার ছেলেমেয়েরা তার শিল্পকর্ম সৃষ্টি করে স্বনির্ভর হতে পারে, এটাই আমার মূল উদ্দেশ্য। ফেলে দেওয়া কোন কোন জিনিস দিয়ে আপনি কাজ করেন? যেমন ধরুন এই যে নারকেল মালা, মানে নারকেল আমরা খাই এবং নারকেল মালাটাকে ফেলে দিই, সেই নারকেল মালা দিয়ে সুন্দর শিল্পকর্ম হতে পারে। তারপরে খড়, গরুতে যে খড় খায় ওই খড় দিয়েও সুন্দর শিল্পকর্ম সৃষ্টি হতে পারে। তারপরে ধরুন বাঁশের টুকরো, যা আজও গ্রামে সহজেই পাওয়া যায়, এই সমস্ত জিনিস দিয়ে আমি আমার শিল্পকর্ম তৈরি করি। এই ব্যাপারে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি? না, এই ব্যাপারে আমার কোনো প্রশিক্ষণ নেই। তবে আমার গ্রামেরই এক ডাক্তার, যিনি পেশায় ডাক্তার ছিলেন কিন্তু রংতুলির ওপর তার বিশেষ দখল ছিল, সেই ভদ্রলোকের কাছে আমি কিছুদিন রংতুলির কাজ করি, যার প্রেরণায় আমাকে আজ এই পথে এগিয়ে আনতে সাহায্য করেছে। সেই ডক্টর বিশ্বেশ্বর দাস মহাশয়ের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তাহলে ড্রয়িংটাই কি মুখ্য এই কাজের ক্ষেত্রে? নিশ্চয়ই, এই শিল্পকর্মের সাথে ড্রয়িং বিশেষভাবে যুক্ত। যে কোনো কাজই করবেন আপনি এই শিল্প সম্পর্কিত, সেগুলোর সাথে ড্রয়িং মুখ্য, কারণ ড্রয়িং ছাড়া আপনি কোনো শিল্পকর্ম করতে পারবেন না। যার যত ভালো ড্রয়িং, তার শিল্পের গুণগত মান তার তত বেশি ভালো। নারকেল মালা, খড়, বাঁশ দিয়ে আপনি কি কাজ করেন? নারকেল মালা দিয়ে আমি করি, দেখুন এখানে একটা জগের আকারে তৈরি করা হয়েছে। এছাড়াও শাওয়ার বাস, ফুলদানি, ছাইদানি, এখানে দেখুন মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস ব্যবহার করা হয়েছে। দেখুন গলার হার, ফুলের চিনি এবং আপনার কানের দুল, এই ধরনের বিভিন্ন আমি নারকেল মালা দিয়ে তৈরি করি। আর খড় দিয়ে আপনি যে কোনো ধরনের মডেল করতে পারবেন, কারণ খড় দিয়ে যা খুশি করা যায়। এখানে আমি বিভিন্ন ধরনের মডেল দেখাবো খড়ের তৈরি, এবং এছাড়াও আরো আমার বাড়িতে আছে যা সব কিছু আনা আমার পক্ষে সম্ভব হয়নি। আর বাঁশের কথা বলি, বাঁশের এখানে কিছু মডেল আছে, তবে প্রথমে বলে আসা ভালো আমি আর এখন বাঁশের মডেল করি না। তার কারণ হচ্ছে যে আমাকে যা কিছু করতে হয় আমার চাকরিকে বজায় রেখে, তাই বিভিন্ন ধরনের মাধ্যমে তাছাড়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো বাঁশের সম্পর্কে একটু বলে রাখি, বাঁশের কাজে কিন্তু ভালো বাজার আছে। এই যে জিনিসগুলো আপনি তৈরি করেন, এর চাহিদা কেমন? কারা কিনছেন বা এই কাজে আপনার সঙ্গে কতজন যুক্ত রয়েছেন? আমরা এখন অনেক বেশি শৌখিন হয়েছি। এখন ঘরে শুধু ক্যামেরার ঝুলিয়ে রাখা নিচ্ছে, এখন সকলেই চান আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখে, তাই এই ধরনের কাজ এখন চাহিদা আছে। তাছাড়া আমাকে মনীষা অর্ডার দেয়, মুসলিম হ্যান্ডিক্রাফট ও বৃন্দাবনের মালদি, লোকাল কিছু কাস্টমার আছে। তাছাড়া আমাদের সরকার বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলার আয়োজন করেন, সেখানে আমাদেরকে পাঠান এবং আমরা আমাদের এই মালপত্র নিয়ে গিয়ে সেখানে বিক্রি করতে পারি। আর এই কাজের সাথে আপনি বললেন কতজন যুক্ত, আমার সাথে মোটামুটি এখন পর্যন্ত 10 জন মতো যুক্ত, এবং আগে কিছু আরো ছিলেন যারা এখন আমার এখান থেকে চলে গিয়ে স্বাধীনভাবে ব্যবসা করছেন।
কিরকম পারিশ্রমিক এরা পান মোটামুটি একটা বলতে গেলে? দেখুন, পারিশ্রমিকের কথাটা ঠিক সেইভাবে বলা যাবে না। তার কারণ হচ্ছে যে আমার সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই আমার মানে বাড়ির বউ এবং মেয়ে, তাদের সংসারের কাজকর্ম সেরে এই কাজে যুক্ত। তাই তবু মোটামুটি তাদের মাসে 300-400 টাকা রোজগার হয়। মূলধন কিরকম লাগে? আমি মাসে প্রথমে আর একটু 3-4 হাজার টাকা নিয়ে শুরু করলেই হয়ে যাবে। আপনি যদি একান্তই ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করছেন, আমি জানতে ইচ্ছে করছি তার ছেলেমেয়েরা এই কাজের জন্য কোথায় যোগাযোগ করবে? এখন প্রথমে আমার প্রয়োজন যে তারা আসবে, যে কোনো দেশে ছেলে মেয়ে হলে তার এই কারুশিল্পে ন্যায় বা আগ্রহ থাকে আসছেন। তারপরে এবার তিনি মোটামুটি ঠিক করলেন যে হ্যাঁ আমার এই ব্যাপারে চলবে আসা। তারপর তিনি যাবেন প্রত্যেক জেলাতে জেলা শিল্প কেন্দ্র বলে একটি অফিস আছে, সেখানে যদি তারা যান সেখানে এই কারুশিল্প সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন এবং সেখানে ট্রেনিং সেন্টারেরও ব্যবস্থা আছে। তিনি যেটা ভালো মনে করবেন সেই ট্রেনিং নিয়ে তিনি এই ধরনের কাজগুলি করতে পারবেন। আচ্ছা, বছরের কোন সময়টা চাহিদা একটু বেশি থাকে এই ধরনের জিনিসের? দেখুন, এগুলো সাধারণত শীতকালের দিকে বিভিন্ন ধরনের এক্সিবিশন বা প্রদর্শনী হয়, সেখানে ভালো বিক্রি হয়। আর সারা বছরেও টুকটাক বিক্রি আছে। আপনি যে তৈরি করছেন সেটা যোগান দিতে পারছেন? হ্যাঁ, মোটামুটি বলতে পারেন আমার যে চাহিদা আছে আমি আমার সমস্ত কর্মচারীদের নিয়ে দিতে পারি। আপনি যে জ্যাকেট নকশাও করেন, এই ব্যাপারে একটু বলবেন? জ্যাকেট ব্যাপারটা কি? কিন্তু জ্যাকেট হচ্ছে একটা মেশিন যেটা শাড়ি তৈরি করতে লাগে। বালুচুরি যে শাড়ি সেটা আপনারা সকলে জানেন, যেটা সারা দেশে বিদেশের নাম। সেই বালুচুরি শাড়ি তৈরি করতে এই মেশিনের প্রয়োজন হয়। জ্যাকেট ডিজাইন করতে গেলে আপনাকে এই যে গ্রাফ পেপার দেখছেন, এই গ্রাফ পেপারে আপনাকে প্রথমে ড্রয়িংটা করতে হবে। আপনি গ্রাফ পেপারে যখন ডিজাইনটা হয়ে যাবে, যেমন ধরুন এইটা, এই ডিজাইনটা যখন আপনার হয়ে যাবে তখন এই কোন ঘরগুলোর উপর দিয়ে আপনার এই ডিজাইনটা হয়েছে সেই ঘরগুলোকে কাউন্ট করতে হবে। এবং এই যে কাউন্ট করা হয়ে গেলে এই আমরা আপনারা ওই কাউন্টিং দেখে এই বিভিন্ন ধরনের দেখি এখানে পিচবোর্ড রয়েছে, এই পিচবোর্ড গুলোকে ওরা এইভাবে ছিটে করে। এই ছিটে করার পর ওরা প্রত্যেকটা পিচবোর্ডকে এই মালার মতো পরপর পরপর ছিটে দেয় এবং এই ছাঁটা অবস্থায় আপনার জ্যাকেট মেশিনে ঝুলিয়ে দেয় এবং তারপর কাপড় বুনতে থাকলে এই যে দেখছেন এই ধরনের ডিজাইন আমরা হয়ে যাবে। সরকার তো হস্তশিল্পের উপর নানা রকম প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এই ধরনের প্রতিযোগিতায় আপনি কি কখনো অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, আমি অংশগ্রহণ করেছি। এই দশকে আমি জেলা কারুশিল্প প্রতিযোগিতায় 3বার পুরস্কৃত হয়েছি, রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় 2বার প্রথম হয়েছি এবং অল ইন্ডিয়া মাস্টার ক্রাফটসম্যান সার্টিফিকেট প্রতিযোগিতায় মাস্টার ক্রাফটসম্যান সার্টিফিকেট পেয়েছি। আচ্ছা, এই যে সর্বভারতীয় প্রতিযোগিতার কথা আপনি উল্লেখ করলেন, এতে যোগদানের ব্যাপারটা কিরকম, আপনি কিভাবে জানতে পেরেছিলেন? কিন্তু আপনি এই যে বললাম ডিআইসি অর্থাৎ জেলা শিল্প কেন্দ্র অফিস, ওখানে গেলে আপনি সবই জানতে পারবেন। তবে এই যে অল ইন্ডিয়া বেসিসের যে প্রোগ্রামটা আমি যোগদান করেছিলাম সেটা আমি এই টিভি দূরদর্শনের মাধ্যমে জানতে পেরেছিলাম। কিভাবে এই শিল্পের উন্নতি ঘটবে বলে আপনার মনে হয়? আপনি কি আশাবাদী? দেখুন, গ্রাম বাংলায় আগেও অনেক শিল্পী রয়েছেন যারা তাদের শিল্পকর্ম সৃষ্টি করে চলেছেন মনের তাগিদে, হৃদয়ের তাগিদে, যারা প্রচারের আলোক থেকে অনেক পিছিয়ে আছে। কারুশিল্প হচ্ছে এগিয়ে চলেছেন, নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করছেন। তো স্থানীয় ছেলে মেয়েদের জন্য আপনার কি চিন্তা ভাবনা রয়েছে?
দেখুন, আমি তো কিছু ছেলেমেয়েদের শেখাচ্ছি। এছাড়া আমার ভবিষ্যৎ একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে সরকার যদি আমাকে আর্থিক সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমি একটা প্রশিক্ষণ শিবির করতে চাই, যার মাধ্যমে সমস্ত বেকার ছেলেমেয়েরা এসে, অবশ্যই যাদের এ ব্যাপারে ন্যাক থাকবে তাদের কথা বলছি, আমার এখান থেকে আমার এই প্রশিক্ষণ শিবিরে এসে প্রশিক্ষণ নিয়ে তারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে এবং সুনির্ভর হতে পারে। এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। অর্থাৎ আগ্রহ, অধ্যবসায় আর নিষ্ঠা, এই তিনটি বিষয়কে আপনি বেশি অগ্রাধিকার দিচ্ছেন। নিশ্চয়ই। ধরুন, শিল্প তো যে কেউ মানে এই যে ধরুন ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় দিতে হবে, এই সময় দেওয়া তো যে কোনো ছেলেমেয়ের পক্ষে সম্ভব নয়। যার এই ব্যাপারে আগ্রহ আছে তিনি দিতে পারবেন। বিচ্ছিন্নভাবে দেখলে একটা মানুষের জীবন তেমন কিছুই নয়, কিন্তু সেই জীবনটাই আবার বড় হয়ে ধরা দিতে পারে তার কাজের মাধ্যমে। সেক্ষেত্রে স্থান, কাল, পাত্রের কোনো মাপকাঠি নেই। দরকার নিজেকে গড়ে তোলার অধ্যবসায়, নিষ্ঠা আর পরিশ্রম। এরকম একজন শিল্পীর কিছু পরিচয় আমরা পেলাম। বিভিন্ন জেলায়, গ্রামে গঞ্জে এনার মতো অধ্যবসায় নিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টায় অনেকেই ব্রতী রয়েছেন এবং নিশ্চয়ই তারা একদিন সফল হবেন।